রাঙ্গামাটিতে নিহত উপজেলা চেয়ারম্যান শক্তিমানের শেষকৃত্যে যাওয়ার পথে দুর্বৃত্তের ব্রাশ ফায়ার। ইউপিডিএফ এর একাংশের আহ্বায়ক সহ নিহত 5, আহত আরও অন্তত 10। অ্যাডভোকেট শক্তিমান স্যারকে আগুন দিতে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাদের অর্ধেক রাস্তায় একেবারে ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছে। পার্বত্য শক্তি যারা মানে না তারাই দায়ী। এই ঘটনায় 3 জন স্পটে মারা গেছে, বাদ বাকি 5 জনকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পরে ওইখানে 2 জন মারা যায়। জড়িতদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মূল কাহিনী এবং কারা করিয়েছেন সবই আমরা বের করব। তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই আমরা করতে সক্ষম হব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ, বহিরাগত প্রবেশ নিয়ে শঙ্কা। আগামীকালের ওআইসি সম্মেলনের মূল আলোচ্য বিষয় থাকবে রোহিঙ্গা ইস্যু। কক্সবাজারে প্রতিনিধি দলের আশ্রয় শিবির পরিদর্শন, জোরালো ভূমিকা রাখার আশ্বাস। সিসিটিভি ফুটেজ দেখে চট্টগ্রামে স্কুল ছাত্রী তাসফিয়া মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা। 2-1 দিনের মধ্যেই দায়ীদের চিহ্নিত করার আশ্বাস পুলিশের। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধানের জমিতে জলাবদ্ধতা। শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুর্ভোগে কৃষক। এবং বিশ্বের সঙ্গে মিল রেখে একই তারিখে বাংলাদেশের রোজা ও ঈদ করার দাবি। চাঁদ দেখা কমিটিতে ইসলামী বোদ্ধা না থাকায় নিয়ম মানা হচ্ছে না বললেন ওআইসির প্রতিনিধি। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। গুরুতর আহত 4 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। নিহতদের একজন ইউপিডিএফ এর একাংশের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা। এ ঘটনার পর রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে 4 ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। হামলার জন্য ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করেছে গণতান্ত্রিক গ্রুপ। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজ ও খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার দুপুরে শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে খাগড়াছড়ি থেকে মাইক্রোবাসে করে রাঙ্গামাটির নানিয়ারচরে যাচ্ছিলেন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক অংশের নেতাকর্মীরা। মাইক্রোবাস বহর জেলার সীমান্তবর্তী টেংরাছড়ি এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ গণতান্ত্রিক অংশের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা, প্রণব চাকমা ও সুজন চাকমা নিহত হন। আহত 12 জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পথে সেতুলাল চাকমা ও গাড়ি চালক মোহাম্মদ সজীবের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় 4 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পথে আমাদের অর্ধেক রাস্তায় একেবারে ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছে। যাওয়ার সময় ইউপিডিএফরা গুলি করছিল। পার্বত্য শক্তি যারা মানে না তারাই দায়ী। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ শক্তিমান চাকমা, যাকে নির্মমভাবে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের যে আমাদের 5 জন নেতাকর্মী যে শহীদ হয়েছেন। ঘটনার পর স্থানটি ঘেরাও করে রাখে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। প্রায় 4 ঘণ্টা সড়ক বন্ধ রাখার পর বিকেলে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। ঘটনাস্থলে আসার পরে দেখতে পাই যে এখানে তপন জ্যোতি চাকমা উর্ফে বর্মা, সুজন এবং প্রণব চাকমা ওদেরকে মেরে ফেলছে। পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। খাগড়াছড়ি যেহেতু কাছাকাছি খাগড়াছড়ি হাসপাতাল আছে, আমরা খাগড়াছড়ি পাঠিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির MN লার্মা অংশের সহসভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির পরও পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে 1998 সালে গঠিত হয় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। 2017 সালে ইউপিডিএফ ভেঙে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক অংশ। অন্যদিকে 2007 সালে জনসংহতি সমিতি ভেঙে আত্মপ্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। আর আধিপত্য বিস্তার নিয়ে চতুর্মুখী দ্বন্দ্বে 3 পার্বত্য জেলায় ঘটছে প্রাণহানি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। সাবিত সারোয়ার, সময় সংবাদ।
পাহাড়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুব শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে বলেও জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। কেন করেছেন, কারা করেছেন, এগুলি সব উদ্ঘাটন করবে। আমাদের প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের নিরাপত্তা বাহিনী এবং যে সমস্ত বাহিনী ওই এলাকায় কাজ করেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা সবাই একযোগে কাজ করছেন। তা আমরা এর মূল কাহিনী এবং কারা করিয়েছেন সবই আমরা বের করব এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই আমরা করতে সক্ষম হব বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা সেই ব্যবস্থাটি করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের অগ্রযাত্রা রুখে দিতে একটি মহল সবসময় সক্রিয়। তারাই শান্তির মধ্যে অস্থিরতা তৈরি করতে পাহাড়ে রক্তপাত ঘটিয়েছে। সন্ধ্যায় রাজধানীতে খেলাঘরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সংবিধান, গণতন্ত্র এ দ্বারা অব্যাহত রাখতে নির্বাচন কারো জন্য অপেক্ষা করেনি। ইনশাল্লাহ এবারও অপেক্ষা করবে। বর্জন করা আপনার ইচ্ছা, কিন্তু ওই সন্ত্রাসের পুনরাবৃত্তি যদি ঘটাতে চান, জনগণ এবার প্রতিরোধ করবে। এবছর অনেক অঘটন ঘটার পায়তারা আছে। আন্দোলন যখন ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন চোরাগলি দিয়ে ক্ষমতার অলিন্দে প্রবেশের চক্রান্ত বেড়ে যায়। পাহাড়ে আজ যা ঘটছে এগুলো বিচ্ছিন্ন কিছু নয়। জনগণকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে তাও জনগণে ঠিক করবে বলে মন্তব্য করেন আমির খসরু। বাংলাদেশের জনগণকে পুরোপুরিভাবে বাইরে রেখে ক্ষমতা দখল করার একটি নীল নকশা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপরে নির্বাচন বলে কোনো কিছু আমার চোখে অন্তত পড়ছে না। নির্বাচন 16 কোটি মানুষের অনুষ্ঠান, এটা কারো ছেলে মেয়ের বিয়ে নয়। এই 16 কোটি মানুষ নির্বাচনে যোগ দেবে, আপনারা চাইলেও দেবে, না চাইলেও দেবে। এই 16 কোটি মানুষ নির্ধারণ করবে সেই অনুষ্ঠানটা কিভাবে হবে। ছুটির দিনে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন নানা অভিযোগ। নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতদের আনাগোনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। ভোটের অপেক্ষা আর মাত্র 11 দিন, তাই ছুটির দিনেও যেন দম ফেলার সময় নেই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। শুক্রবার সকাল থেকেই প্রচারণার আমেজে জমজমাট খুলনা ও গাজীপুর নগরী। আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে সকাল 10টার আগেই জনসংযোগে নেমে পড়েন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। টঙ্গীর গাজীপুরা 27 রোড ও বড়বাজার সহ বেশ কিছু এলাকা ঘুরে ভোটারদের সমর্থন চান তিনি। অভিযোগ করেন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। আমরা আতঙ্কিত আছি, জানেন আহসুল্লাহ মাস্টারকে এই মাটিতে একজন পার্লামেন্ট মেম্বারকে খুন করা হয়েছে। সেই হিসেবে আমরা বলেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা দলীয় পরিচয় দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তারা রেখেছে। একই সময়ে ভাওয়াল এলাকায় প্রচারণায় গিয়ে ভোট কারচুপি ও অনিয়মের সব প্রচেষ্টা প্রতিহত করে জয় পাওয়ার আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বহিরাগত অপরাধীদের জড়ো করার অভিযোগ অস্বীকার করেন তিনি। দু একটা সন্ত্রাসী নাম উনি বলুক, আমার কাছে অনুরোধ হলো এই নির্বাচনকে সামনে রেখে এত হাজার লক্ষ লক্ষ জনতার সামনে যেন মিথ্যা কথা না বলে। এদিকে খুলনা নগরীর 27 নম্বর ওয়ার্ড দিয়ে দিনের প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নেতাকর্মীদের গ্রেপ্তার ও প্রচারণায় বাধার অভিযোগ তুললেও ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার কথা জানান তিনি। গভীর রাতে সাঁড়াশি অভিযান চলছে, এর মধ্যে দিয়েও আমরা কাজ করছি। আমরা নির্বাচন থেকে কোনো প্রকারই সরে যাব না। নগরীর 5 ও 6 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় বিএনপি প্রার্থীর অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। এই কথাগুলো তারা নির্বাচন শুরু হইলেই তারা বলে, তার কারণ এটা তাদের একটা অপপ্রচার। অতএব আমি মনে করি যে নির্বাচনে
যারা মাঠে থাকে তাদের এই ধরনের অপপ্রচার করা উচিত না। আগামী 15 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাওয়া দুই নগরীতে প্রচারণা শেষ হতে বাকি আর মাত্র 9 দিন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। এবার নিজ সংগঠনের নারী সদস্যকে পেটালেন রাজধানীর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। নির্যাতনের ভিডিও ভাইরাল। রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি জোরালো ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাংলাদেশে সফররত সংস্থাটির প্রতিনিধি দল। দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে গিয়ে কথা বলেন তারা। ওআইসি প্রতিনিধি দলের এ সফরে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা রোহিঙ্গাদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের পর এবার রোহিঙ্গা দুর্দশা দেখতে গেলেন মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির প্রতিনিধিরা। শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে প্রথমে স্থানীয় একটি হোটেলে বৈঠক করেন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে। এরপর দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছার পর প্রতিনিধি দলের সদস্যরা 4টি দলে ভাগ হয়ে কথা বলেন নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে। শোনেন তাদের ওপর নিপীড়নের কথা। বাংলাদেশকে অনেক ধন্যবাদ, তারা রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি মূল আলোচ্য বিষয় হিসেবে উত্থাপিত হবে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান ওআইসির প্রতিনিধিরা। আমরা সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করেছি। শুধু মুসলিম নয়, পুরো বিশ্ববাসীকে বলবো এই সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য। ওআইসির সম্মেলনে আমরা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর ওআইসির প্রতিনিধিদের সফরে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা রোহিঙ্গাদের। জিবা ওআইসির টিম এত জাতিসংঘ টিম জিবাচ্ছি এবার সুস্থ বিচার কাম করে আর নিজের দেশের মাঝে সুস্থভাবে ফেরত দিব বলে একখান আশা রাখি। আর দেশের মাঝে সহি সালামতে আর সিটিজেনশিপ পালে জায়গার বিষয় দিয়ে আর তুলে দিচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী ছাড়াও প্রতিনিধি দলে মোট 68 জনের মধ্যে বিভিন্ন দেশের 8 জন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী ও 8 জন সচিব রয়েছেন। সময় সংবাদ, কক্সবাজার। সিসিটিভি ফুটেজ দেখে চট্টগ্রামে স্কুল ছাত্রী তাসফিয়ার মৃত্যু রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পোশাক পরিবর্তনের কারণ এবং আদনান ও তাসফিয়াকে বহনকারী দুটি আলাদা সিএনজি অটোরিকশার গন্তব্য শনাক্তের চেষ্টাও অব্যাহত আছে। এদিকে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। নগরীর গোলপাহাড় মোড়ের চায়না গ্রিল রেস্টুরেন্ট থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে পুলিশ নিশ্চিত হতে পেরেছে তাসফিয়া আমিন এবং তার বন্ধু আদনান মির্জা সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে আলাদা দুটি অটোরিকশায় উঠেছিল। তবে দুটি অটোরিকশা এবং এর গন্তব্য এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এছাড়া রেস্টুরেন্টে অবস্থানকালীন সময়ে তাসফিয়ার পরনের পোশাক আর লাশ উদ্ধারের সময় পরিহিত পোশাক কিভাবে পরিবর্তন হলো তাও খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মধ্য দিয়ে চলছে তদন্ত কাজ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি। আশা করছি আমরা 2-3 দিনের মধ্যে এটা কনক্লুশনে পৌঁছতে পারবে। অভিযুক্ত আদনান মির্জা পুলিশের কাছে দাবি করেছে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তাসফিয়া বাসায় যাওয়ার কথা বলে তার কাছ থেকে 100 টাকা নিয়ে সিএনজি অটোরিকশায় উঠেছিল। তবে বাসার দারোয়ানের দাবি বিকেলের পর থেকে তাসফিয়া আর বাসায় ফেরেনি। আসর আজানের পরের দিকে বেরিয়েছে, এর বাবা বেরিয়েছে ফার্স্টে বাবা বেরোয়ার পরে ছোট ভাই আর একটা স্বাস্থ্য বেরিয়েছে, এরপরে এর মেয়েটা বেরিয়েছে। তারপরে এদিকে সমাজবিজ্ঞানীরা মনে করছেন বর্তমান প্রজন্ম অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হয়ে পড়ায় ক্রমশ সমাজ বিচ্যুতি হয়ে পড়ছে তারা। আর এসব সন্তানদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য অভিভাবকদেরই মূল ভূমিকা পালন করতে হবে। অপব্যবহারটা বেশি হওয়ার কারণে অনেক সংকট তৈরি করছে। আমরা যদি ওই ধরনের কোনো নিয়ন্ত্রণের মাধ্যমে ফিল্টারিং করা বলে, এটা মিডিয়া ফিল্টারিং যদি আমরা করতে না পারি তাহলে হয়তো আমাদের দেশেও আমরা একটা ভয়ঙ্কর বিপর্যয় হয়তো দেখতে পাবো। গত বুধবার সকালে নগরীর পতেঙ্গা নেভাল এলাকা থেকে উদ্ধার করা হয় সানশাইন গ্রামার স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের লাশ। এই ঘটনায় গ্রেফতার তাসফিয়ার বন্ধু আদনান কারাগারে আছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার নিজ সংগঠনের নারী সদস্যকে নির্যাতনের অভিযোগ উঠেছে সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। গত বছর 24 অক্টোবর সংগঠনের সহসভাপতি জ্যোতিকে তার বাসায় গিয়ে পেটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গতরাতে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
গত বছরের 24 অক্টোবর দুপুরে সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শুভ্র মাহমুদ জ্যোতিকে তার দারুস সালামের বাসায় ঢুকে একই শাখা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান অনিক ও তার সহযোগীরা বেদম মারধর করে। ঘটনার পরদিন সকালেই থানায় মামলা করেন নির্যাতিতা। তবে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই মারধরের ভিডিও। 2015 সালে সে আমার হাতে কোপ দিয়েছে, তার ছেলে পেলে ইফটিজিং করাইছে। এরপরে 2017 সালে এসে সে সেই জের ধরে তারই ছেলে পেলে নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে ইচ্ছামতো মারধর করছে। 24 অক্টোবর আমাকে মারছে কেন সেই কারণটা আজ অব্দি পর্যন্ত আমার অজানা। মেয়েটাকে রুমমেট হিসেবে রাখি, ওরা ওই দিন এসে মেয়েটাকে মারধর করে। ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে অভিযুক্ত অনেক দাবি করেন সংগঠনকে কলুষিত করতেই জ্যোতি মিথ্যা অভিযোগ করছে। অভিযোগ সম্পর্কে অবগত না, আমি জানি না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সে একটা বাম সংগঠনের মানুষ হয়ে কিভাবে আমাদেরকে বিতর্কিত করা যায় সেই লক্ষ্যে সে কাজ করে যাচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। নতুন করে যে ভিডিওটা এসেছে সেই ভিডিওটা আসলে আমরা তাইলে আবারও সেটা তদন্ত করে তার যদি এটার সাথে তার সম্পৃক্ত থাকে আবারও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জ্যোতিকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার 8 মাস পেরিয়ে গেল। মুঠোফোনে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এখনো নাকি তদন্ত চলছে। চলতেছে, তদন্তের কাউকে অ্যারেস্ট করতে পারছিলেন এই ঘটনায়? নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। মৌলভীবাজার ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 11 জনের মৃত্যু, কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জলাবদ্ধতা। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। আদালতের নির্দেশে দীর্ঘ 4 বছর পর মুসলিম রীতি মেনে হোসনে আরা লাইজু ওরফে লিপা রানীর লাশ দাফন করা হয়েছে। আজ সকালে নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিপা রানীর লাশ হস্তান্তর করা হয়। পরে শ্বশুর বাড়ির কাছে লাশ দেয়া হয়। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 4 বছর মর্গে আইনি টানাহেচড়ায় পড়ে থাকে ধর্মান্তরিত লিপার লাশ। অবশেষে শুক্রবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলায় শ্বশুরবাড়িতে এলো হোসনে আরা লাইজু ওরফে লিপার লাশ। শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর লাশের পাশে তার লাশ দাফন করা হয়। এর আগে সকালে আদালতের নির্দেশনাপত্র পাওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লিপার শ্বশুর জহুরুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করে। আমি নিজেই সরাসরি যোগাযোগ করেছি লিপা রানীর বাবার সাথে। সে সরাসরি বলেছে যে না, আমরা তাকে দাফন কার্য তো দূরের কথা, আমরা তাকে দেখতেও আগ্রহী নয়। যেহেতু একটা লাশ রয়ে গেছিল দীর্ঘদিন থেকে, এইটার দায়ভার আমাদের সবার কাছেই ছিল এবং এই দায়ভার আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হতে পেরে আমরা খুব খুশি। মামলার বিবরণীতে জানা যায় 2013 সালে নীলফামারীর ডোমার উপজেলার বামনিয়া এলাকার অক্ষয় কুমার রায়ের মেয়ে লিপা রানী ধর্মান্তরিত হয়ে হোসনে আরা লাইজু নাম গ্রহণ করে এবং হুমায়ুন ফরিদকে বিয়ে করেন। এর কিছুদিন পর লিপার পরিবারের পক্ষ থেকে স্বামী হুমায়ুনের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়। পরে লিপাকে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। 2014 সালে লিপার স্বামী হুমায়ুন ফরিদ আত্মহত্যা করার কিছুদিন পর লিপা ওরফে হোসনে আরা লাইজু আত্মহত্যা করেন। আমার বৌমা যখন মেডিকেলে মারা যায় সে ওসিয়ত করে বলে গেছে আমি মৃত্যুর পরে আমার লাশ মুসলিম শরীয়তে দাফন হবে এবং আমার শ্বশুর সম্পূর্ণ করবে। 2014 সালের 10 মার্চ থেকে হোসনে আরা লাইজু ওরফে লিপার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল। সময় সংবাদ, নীলফামারী। ওআইসির সিদ্ধান্ত মেনে বিশ্বের সঙ্গে মিল রেখে একই তারিখে বাংলাদেশে রোজা শুরু করার দাবি জানিয়েছে মুসলিম উম্মাহ সংগঠনের আলেম ওলামারা। বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। চাঁদ দেখা কমিটিতে ইসলামী বোদ্ধা না থাকার কারণেই ইসলামিক ফিকহ একাডেমির নিয়ম মানা হচ্ছে না বলে মনে করেন ওআইসির প্রতিনিধি। বিশ্বের যে কোনো জায়গার আকাশে চাঁদ দেখা গেলে বিশ্বজুড়ে একই তারিখে রোজা শুরু ও ঈদ পালন করা হবে। 1986 সালে জর্দানের আম্মান সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত নেয় ওআইসির ফিকহ একাডেমি। সদস্য হওয়া সত্ত্বেও গত 32 বছর ধরে ওআইসির সিদ্ধান্ত উপেক্ষা করে আসছে বাংলাদেশ। যদিও তা অনুসরণের জন্য বেশ কয়েক বছর ধরেই ইসলামিক ফাউন্ডেশনের কাছে দাবি জানিয়ে আসছিলেন দেশের একটি মাযহাবের আলেম ওলামারা। এ নিয়ে শুক্রবার বিকেলে ফের সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই মাযহাবের আলেমরা। তারা জানান বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়া ওআইসির অন্তর্ভুক্ত বাকি 54টি দেশই একই দিন রোজা শুরু করে। দেশে দেশে আলাদা চাঁদ দেখে হিজরি মাস নির্ণয়ের কোনো সহিহ হাদিস অথবা কোরআনের কোনো আয়াত নেই। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ভাঙো, এই হাদিসটি সহিহ, কিন্তু ভুল ব্যাখ্যা করা হয়। শুদ্ধ হচ্ছে হাদিসে তোমরা
এই সম্বোধন গোটা মুসলিম উম্মাকে করা হয়েছে। সংবাদ সম্মেলনে ওআইসির ফিকহ একাডেমির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জানান, কোরআন হাদিসে নামাজ রোজা সূর্যের অবস্থান অনুসারে পালন করার কথা থাকলেও রমজান মাস নতুন চাঁদ দেখে শুরু করতে বলা হয়েছে। ফরজ রোজা শেষ করার সময় আপনি একটা ঘড়ির উপর বিশ্বাস করছেন, আর এটা যখন শুরু হবে তখন সারা বিশ্বের টেলিভিশনে কথা বলে, মোবাইলে কথা বলে, আপনি এগুলি কিছু খেয়াল করতেছেন না। যখন পূর্ব থেকে পশ্চিম একই তারিখে ঈদ করে এবং বলে ঈদ মোবারক, আমরা বলি না ভাই আমি তো রোজা। আমি বলি না যে হেলাল কমিটি বাদ দেন, হেলাল কমিটি থাকুক, কিন্তু এটাকে পুনর্বিন্যাস করতে হবে। এখন সবাই হলো পদাধিকার বলে ওআইসি সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এবং সেটা আর দেরি করতে আমরা চাই না। দেশের আকাশে আবহাওয়ার কারণে চাঁদ দেখা না গেলে প্রয়োজনে জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পর্যবেক্ষণ কেন্দ্রের সাহায্য নেওয়ারও পরামর্শ দেন আলেম ওলামারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিশম্ভরপুরে ধানের জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সে সঙ্গে ধান কাটার শ্রমিক সংকট তো রয়েছেই। এতে পাকা ধান কেটে ঘরে তুলতে নতুন করে দুর্ভোগে পড়েছেন কৃষক। তবে কৃষি বিভাগ বলছে, হাওরে সৃষ্ট জলাবদ্ধতায় ধানের তেমন কোনো ক্ষতি হবে না। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের সদর, বিশম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলা জুড়ে রয়েছে খরচার হাওর। এই হাওরের আবাদযোগ্য জমিতে চলতি বছর মাথার ঘাম পায়ে ফেলে ধান আবাদ করেন কৃষকরা। তাদের সহযোগিতায় এবং ফসল রক্ষায় ৩৬ কিলোমিটার দীর্ঘ বাঁধও নির্মাণ করে দেয় পানি উন্নয়ন বোর্ড। ফলে ফলনও হয়েছে ভালো। কিন্তু হাওরের জমির ধান পেকে গেলেও বৃষ্টির কারণে নিচু জমিগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে ওইসব জমিতে শ্রমিকরা ধান কাটতে আগ্রহী নন। এতে বিপাকে পড়েছেন জমির মালিকরা। এই মেঘ বৃষ্টি হইয়া ডুবরার ফলেতে ধান নষ্ট হয়ে যেতেছে। করছর হাওরের মধ্যে পানি, ধান কাটতে অনেক অসুবিধা, ধান ডুবে গেছে। আমরা ধান কাটাছি পানির মধ্যে, নৌকা চৌকা লইয়া। যদি আর 2 দিনে মিলে বৃষ্টি হয়, আটকে আর জমিন আমি কাটতাম পারতাম। এই কারণে 20 টাকার দরে আমি ব্যাপারে আইন না, আজকে আমি আমার জমিন কাটাইতাছি। তবে কৃষি বিভাগের কর্মকর্তা জানালেন, হাওরে সৃষ্ট জলাবদ্ধতায় ধানের তেমন কোনো ক্ষতি হবে না। যদি ধান কাঁচা অবস্থায় থাকতো তাহলে কিছুটা ক্ষতি হতো, কিন্তু বর্তমানে যেহেতু পাকা এবং দানা অবস্থায় রয়েছে, তো এই জলাবদ্ধতায় ধানের তেমন ক্ষতি হবে না। তো দেখা যাবে যে এটা ওই পানি চলে যাবে এবং কৃষক সহজে ধান কাটতে পারবে। চলতি বছর খরচার হাওরে ৪,৫১৫ হেক্টর জমিতে 10,000 কৃষক ধানের আবাদ করেছেন। এর মধ্যে 65% জমির ফসল কাটা হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। মৌলভীবাজার ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 11 জনের মৃত্যু হয়েছে। সকালে জামালপুরের বাগেরহাটা এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে বালি পাথর উত্তোলন করার সময় বজ্রপাতে এক শ্রমিক গুরুতর দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জের মিঠামইন এবং গাইবান্ধার শাঘাটায় বজ্রপাতে আরো 9 জনের মৃত্যু হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমানের শেষকৃত্যে যাওয়ার পথে দুর্বৃত্তের ব্রাশ ফায়ার। ইউপিডিএফ এর একাংশের আহ্বায়ক সহ নিহত 5, আহত আরো অন্তত 10। ছুটির দিনে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে জমে উঠে প্রচারণা। প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ, বহিরাগত প্রবেশ নিয়ে শঙ্কা। আগামীকালের ওআইসি সম্মেলনের মূল আলোচ্য বিষয় থাকবে রোহিঙ্গা ইস্যু। কক্সবাজারে প্রতিনিধি দলের আশ্রয় শিবির পরিদর্শন, জোরালো ভূমিকা রাখার আশ্বাস। সিসিটিভি ফুটেজ দেখে চট্টগ্রামে স্কুল ছাত্রী তাসফিয়া মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা। 2-1 দিনের মধ্যেই দায়ীদের চিহ্নিত করার আশ্বাস পুলিশের। এবং বিশ্বের সঙ্গে মিল রেখে একই তারিখে বাংলাদেশে রোজা ও ঈদ করার দাবি। চাঁদ দেখা কমিটিতে ইসলামী বোদ্ধা না থাকায় নিয়ম মানা হচ্ছে না, বললেন ওআইসির প্রতিনিধি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।